কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম হয়ে গেছে এবং যথেষ্ট জ্ঞান তোমাদের ওখানে জন্মে গেছে। এখন নার্ভাস সিস্টেম হলে অনেকটা দূর তোমরা একজন রোগীর পরীক্ষা করতে পারবে, বুঝতে পারছো? হ্যাঁ, রোগ নির্ণয় করা বা তারপরে যে চিকিৎসা করা, এগুলো হচ্ছে তোমাদের ফার্স্ট ইয়ারের পরবর্তী ধাপ। সেগুলো লাল বিল্ডিংয়ে গিয়ে ভালো করে শিখতে পারবে। এখানে প্রাথমিক পার্টটা এখানে শিখতে হয়। আগে আমাদের সময় এগুলো ক্লিনিক্যাল সাইডে এগুলো কিছু কিছু শেখানো হতো। এখন তারপরে ওরা ব্যস্ত বলে এটা ফিজিওলজির মধ্যে দিয়ে দিয়েছে ক্লিনিক্যাল এক্সামিনেশনগুলো, যে এগুলো যেন জেনে যায়, সহজ জিনিসগুলো জেনে গিয়ে যেন ওখানে তাড়াতাড়ি করে ওরা সব কিছু জিনিসটা বুঝতে পারে। এখন সেই জন্য তোমাদের এগুলো হয়ে গেছে। ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ নার্ভাস সিস্টেমের মধ্যে প্রথমে এর জন্য হাইয়ার ফাংশন করতে হবে, বুঝতে পারছো? এই যে প্ল্যান অনুযায়ী না হয়, তোমাদের এই বইটা আমি তোমাদের জন্য রেকমেন্ড করে দিয়েছি। এছাড়াও অন্যান্য বইও আছে, হ্যাঁ, কিছু কিছু এইসব জিনিস একটু বেশি লেখা আছে, ইতর বিশেষ কিছু নেই। হ্যাঁ, তোমার এগুলো একটু জানতে হবে যে কোন কোন হেডিংয়ে তোমার এগুলো হবে নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে। প্রথমে হচ্ছে হাইয়ার ফাংশন, তারপরে হচ্ছে ক্রেনিয়াল নার্ভস, হ্যাঁ, ক্রেনিয়াল নার্ভস টেস্ট, করোটি স্নায়ু, তারপরে মোটর সিস্টেম অ্যান্ড রিফ্লেক্সেস তার মধ্যেই পড়বে, তারপর সেন্সরি সিস্টেম, এবং শেষে আসবে অটোনমিক নার্ভাস সিস্টেম। এই সমস্তগুলো জানলে পরে তোমার নার্ভাস সিস্টেমের সম্পূর্ণ ক্লিনিক্যাল এক্সামিনেশন তোমার কমপ্লিট হবে। আর আমাদের এখানে যেগুলো সিলেবাসে আছে, এইগুলো মেন্টাল, এগুলো হায়ার ফাংশন বেশি জিজ্ঞাসা করা হয় না, হ্যাঁ, কিন্তু তোমার ক্রেনিয়াল নার্ভস, মোটর সিস্টেম, সেন্সরি সিস্টেম নিয়মিত পরীক্ষায় আসে। সেগুলো অত্যন্ত সহজ জিনিস, এর মধ্যে কিছু কঠিন কিছু নেই, তোমার একটু শুনতে হবে। আমি খানিকটা বলবো, তারপরে তোমরা ওই যদি সম্ভব হয় তাহলে পরে আমি ভাগ করে দেবো, তারপর প্রফেসর মুখার্জি আসবেন, তোমাদের বাদবাকি আলোচনা করা হবে। কারণ আমার ক্লিনিক্যাল সাইডের জ্ঞান আমার সীমিত, বুঝতে পেরেছো? আমার জ্ঞানের অভাব আছে, সেজন্য আমি এইগুলো সম্বন্ধে শুধু আমি সায়েন্সের দিকে তাকাই বেশি। কারণ রোগ নির্ণয় করা বা এগুলো আমার মানে শিখেছিলাম একসময়, কিন্তু এগুলো আমার নেই, আমার কোনো আগ্রহ আর নেই, বুঝতে পেরেছো? কিন্তু আমি তোমাদের যেটা চেষ্টা করব, যাতে বইয়ে যেটা লেখা আছে মানে বিজ্ঞানটাকে তুলে ধরতে, যাতে তোমাদের প্রথমে কেউ বলতে পারো না যে আমরা বুঝতে পারিনি বা এরকম, যেন সেরকম কিছু না হয়। তখন মেন্টাল স্টেট, হায়ার ফাংশনের মধ্যে যে সমস্ত হায়ার ফাংশন, লোয়ার ফাংশন সমস্ত অ্যানিমালের মধ্যেই আছে, মিশ্রিত আছে। একটা টিকটিকি যখন ঘুরে বেড়াচ্ছে, সে তখন তার খাবারটা খুঁজছে এবং বিপদ পড়লে সে সরেও যাচ্ছে, হ্যাঁ, কাজে সেক্ষেত্রে এই ভাগ করা যায় না, সমস্ত প্রাণীর মধ্যেই সেটা রয়েছে। এবং উদ্ভিদ যে আছে, স্থাবর জঙ্গম, দেবতা স্থাবর, ওদের মধ্যেও রয়েছে। দেখবে গাছটা পুঁতলে যেদিকে আলো আছে সেদিকে গাছটা যাবে, এটা নিশ্চিত লক্ষ্য করে দেখেছো। যদি বাড়ির সামনে যদি পুঁতো, তাহলে দেখবে ছাদটা টপকে সেই গাছটা বড় হওয়ার, টল হওয়ার চেষ্টা করছে, কারণ সেটা তার রোদটার জন্য। কাজে এটা সবসময় চলছে, চেষ্টা হচ্ছে। হায়ার ফাংশনসের মধ্যে মানুষের ক্ষেত্রে কি, যে জ্ঞান বুদ্ধি যেটাতে হয়, মানে মেমোরি, ইন্টেলিজেন্স, এগুলো দিয়েই মানুষের হায়ার ফাংশনটা, স্পিচ, কথা বলা, অন্যান্য প্রাণীর মধ্যেও আছে, বা কেউ কথা বলছে, প্রাইমেটসে কথা বলছে, কিন্তু তাদেরটা আমরা অনেক সময় বুঝতে পারি না, হ্যাঁ, কিন্তু মানুষের ক্ষেত্রে সেটা হাইলি ডেভেলপ, ল্যাঙ্গুয়েজটা হাইলি ডেভেলপ। এরকম তিনটে ভাগে ভাগ করে সাধারণত আলোচনা করা হয়। একটা হচ্ছে মেন্টাল স্টেট, আরেকটা হচ্ছে মেমোরি, আর ল্যাঙ্গুয়েজ ফাংশন। এখন এই যে মেন্টাল স্টেটের মধ্যে এই হেডিংগুলিতে সাধারণত আলোচনা করা হয়। সব বইয়ে যে এইভাবে লিখবে তা না, আমি যে বইটা থেকে লিখেছি এটা ওই রেগুলার হতে পারে, কিন্তু তার মধ্যে করলে পরে তোমার পয়েন্ট মিস করার সম্ভাবনা কমে যাবে, বুঝতে পারছো? যেমন হচ্ছে অ্যাপিয়ারেন্স অ্যান্ড বিহেভিয়ার, হ্যাঁ, তুমি বাংলা বুঝতে পারো তো? বাংলা, হ্যাঁ, তা তুমি একটু এগিয়ে বসো, এখানে বসো চেয়ারটা নিয়ে, হ্যাঁ, তুমি হলে এখানে, হ্যাঁ, এই যে এই পাশটা ঘুরিয়ে বসো, তুমি হলে এখানে এদের সাহায্যকারী, হ্যাঁ, তুমি সাহায্যকারী, হ্যাঁ, বুঝতে পেরেছো? কারণ সুস্থ লোকের উপরেও তো সমস্ত কিছু প্রয়োগ করা যায়। যেমন অ্যানিমিয়ার উপরেই তুমি শুধু ব্লাড টানবে তা তো হয় না, সুস্থ লোকেরও তোমার ব্লাড পরীক্ষা করা যায়, সুস্থ লোক তবে তো জানতে পারবে। সেরকম এই একটা সম্পূর্ণ সুস্থ মানুষ, হ্যাঁ, কাজে এর উপরে দুই একটা প্রশ্ন এগুলো করলে পরে এটা বোঝা যাবে জিনিসটা কিভাবে কি করা হয়। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স এন্ড বিহেভিয়ার মানে এই যে এসছে, এর ড্রেস কিরকম আছে, গ্রুমিং কিরকম আছে, এটা দিকে বুঝলে পাওয়া যাবে। এর হাইজিন কিরকম বোধ আছে, এর সবটাই এখানে নর্মাল আছে,
বুঝতে পেরেছো? নর্মাল আছে। কাজেই এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স। আর বিহেভিয়ারে দেখতে হবে কারো কারো কোনো হ্যাবিট স্প্যাজম এগুলো কিছু আছে কিনা। দেখবে টিক্স বলে, TICS, টিক্স, হ্যাবিট স্প্যাজম। দেখবে অনেকে দেখবে চোখ পিট 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 করে, অনেকে দেখবে খানিকক্ষণ বাদে বাদে ইনভলান্টারি এরকম ধরনের, এরকম তোমার নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছো। হ্যাঁ, তা সেটা দিকেই তুমি একটা অনুমান করতে পারবে অ্যাপিয়ারেন্স এন্ড বিহেভিয়ার। হ্যাঁ, এর ড্রেস দেখে, এর হাইজিন দেখে এবং এর বিহেভিয়ারের মধ্যে তুমি যখন হিস্ট্রি নেবে তখনই এর অন্যান্য ফ্যাক্টরগুলো দেখতে পারবে, কোনো অ্যাগ্রেশন আছে কিনা বা মডেস্ট কিনা, বা এগুলো তুমি সেটা বুঝতে পারবে। এই জিনিসটা, এটা প্রথম হচ্ছে এই ফাংশনটা। এখন একজন এসছে, তার তো তুমি যে রুগী আসছে তা সে তো অনেক সময় সে নিজেও আসতে পারে, বা তাকে সঙ্গে করে নিয়ে আসতে পারে। হ্যাঁ, নিয়ে আসতে পারে। মানসিক রুগী হলে বা দৈহিক রুগী হলেও তাকে বাড়ির লোক সঙ্গে করে নিয়ে আসতে পারে। এখন তুমি প্রথমে একটা হিস্ট্রি নেবে, যে তার যেরকম হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, হ্যাঁ, এগুলো চিফ কমপ্লেন্টস কি, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, পাস্ট ইলনেস, ফ্যামিলি হিস্ট্রি, অকুপেশনাল হিস্ট্রি, এগুলো থেকে তোমার অনেক ধারণা জন্মাবে। তার সঙ্গে দু একটা কথাবার্তা বললে বুঝতে পারবে যে সে কীরকমভাবে উত্তর দিচ্ছে। হ্যাঁ, এর সঙ্গে লিঙ্কটা হচ্ছে, তারপর হচ্ছে ইমোশন। ইমোশন মানে সে তার কি অবস্থা, মুড কীরকম আছে। হ্যাঁ, মুড কীরকম আছে, কারোর মুড ডিপ্রেস থাকতে পারে। হ্যাঁ, হ্যাঁ, যেমন হয়তো পরীক্ষার নম্বর দেখলো, দেখে হয়তো স্যাটিসফ্যাক্টরি মনে হলো না, তখন একটা ডিপ্রেসড হতে পারে। হ্যাঁ, সেরকম ডিপ্রেশন। আর ডিপ্রেশনের দেখবে অনেক অনেক লোক, বহু লোকই মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ে। প্রত্যেকটা লোকের মধ্যে কিছু কিছু ডিপ্রেশন আমাদের মধ্যে সবসময়ই আছে। সুস্থ লোকের সঙ্গে মানসিক রোগীর পার্থক্য খুবই কম। আমার কথা বুঝতে পেরেছে তো? হ্যাঁ, সুস্থ খুবই কম, মানে সেই ওয়েভের অ্যাম্পলিটিউডটা কম বেশি এর উপরে হয়। আমরা সবাই মাঝে মাঝে অবসাদগ্রস্ত হয়ে পড়ি। হ্যাঁ, দেখবে যে লোকটা অবসাদগ্রস্ত সে দেখছে কথাবার্তা উত্তর দিতে চাইছে না। হ্যাঁ, সে বহু কষ্টে তার কাছে উত্তর বার করা হচ্ছে, দেখবে তার চোখ দিয়ে হয়তো জল পড়ছে, তার মনের মধ্যে নানা রকমের চিন্তা হচ্ছে যে আমার দ্বারা আর কিছুই হলো না পৃথিবীতে। হ্যাঁ, পৃথিবীতে কিছুই ভালো নেই, এনিথিং ইন এভরিথিং ইজ ব্যাড, এরকম তার মনে হতে পারে। এবং এটা জিজ্ঞাসা করতে কতদিন ধরে আছে, কোনো কারণ আছে কিনা। হ্যাঁ, নানা রকম কারণ হতে পারে। এরকম কোনো পরীক্ষায় একটা ফেল করতে পারে, অথবা কারো আত্মীয় স্বজন মারা যেতে পারে। হ্যাঁ, নানা রকম ক্ষেত্র মানুষের আছে, বুঝতে পেরেছো? আর বয়স্ক হয়ে গেলে পরে এই তোমার এই যে টিনেজের পরে তেমন কারোর সঙ্গে তো খাতির টাতির হয়েছিল, পরে সেটা কেটে গেছে, সেটা কেটে গিয়েছে, তারপরে সেখানে বিষণ্ণ হয়ে পড়েছে। নানা রকমের উৎপাত মানুষের জীবনে আসতে পারে, এখন আসতে পারে। এবং এর জন্য ডিপ্রেশনটা মানে হেলাফেলার জিনিস নয়, এবং এটা থেকে নানা রকমের সুইসাইডাল টেন্ডেন্সি বা এরকম হতে পারে, এবং এরকম মাঝে মাঝে হয়েও থাকে। কাজে সেই জন্য এরও ট্রিটমেন্ট আছে, সেরকম ব্যবস্থাও আছে। তারপর তোমার হচ্ছে যে ইমোশনাল, তারপরে এছাড়া অন্যান্য জিনিস, শুধু স্যাডনেস কেন, তোমার ম্যানিয়াতে হচ্ছে তার হচ্ছে হয়তো এক্সাল্টেশন, তার বেশি আনন্দ, যতটা আনন্দ কোনো জায়গায় পাওয়া উচিত তাতে সে বেশি আনন্দ যেন পাচ্ছে। আবার কিছুদিন আনন্দ থাকার পরে তারপরে আবার তার অবসাদ আসতে পারে, ম্যানিক ডিপ্রেসিভ সাইকোসিস। যেমন এরকম যাদের হয় তারা কিছুদিন খুব মানে হইচই করে, তারপরে আবার থিতিয়ে যায়। হ্যাঁ, এইভাবে সাইকেল চলতে থাকে, ম্যানিক ডিপ্রেসিভ সাইকোসিস। এবং এদের তুমি দেখতে পাবে মানসিক রোগী এগুলো বেশিরভাগ হয়, ম্যানিয়া। তারপরে তোমার সিজোফ্রেনিয়া, এই ধরনের ফিচার হয়। সিজোফ্রেনিয়া মানে কি, যাদের দেখবে যারা নিজেদের মধ্যেই বাস করে এবং বাইরের জগতের যে সঙ্গে যে আমাদের একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটা অনেক সময় তাদের থাকে না, বুঝতে পেরেছো? যার ফলে তাদের যে বিহেভিয়ারটা আমাদের কাছে অস্বাভাবিক মনে হয়। তারা দেখবে ঘুরে বেড়াচ্ছে, কোনো জায়গায় যদি সিজোফ্রেনিক লোক থাকে তার কাছ থেকে কাজ পাওয়া, একটানা কাজ পাওয়া খুব কঠিন, বুঝতে পেরেছো? এবং সেটা শিক্ষিত অশিক্ষিত সমস্ত লোক বিশেষই হতে পারে। আমাদের মেডিকেল সায়েন্সেও এরকম ধরনের ডিপার্টমেন্ট, এসব জায়গায় এরকম লোক থাকে। তার ব্রাইট ক্যারিয়ার রয়েছে, তাকে একটা জায়গায় টিচিং পোস্ট দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে তার মন নেই। তাকে হয়তো ক্লাস দেওয়া হলো, প্রথম 3 দিন করলো, তারপর সে না বলেই ক্লাসটা করলো না, নিল না। তখন ছাত্ররা গিয়ে বলছে যে স্যার আমাদের কি হবে, আমাদের ক্লাসটা কে নেবে? আমরা ঠিক আছে, দেখা যাক কি করা যায়। তখন তার সেটা ভাগ করা হলো। এরকম তাকে বলা হলো যে আপনার এরকম করলে চলবে না। এগুলো করে নানা রকমের বিরোধের সৃষ্টি হয়। এরকম দেখবে রাস্তায় অনেক লোক দেখবে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, তার কোনো নেই। এবং তাকে তার মানে তারা যারা তাকে কেয়ার নেয়, কেয়ার গিভার যারা,
তারা হয়তো তাকে টিকিয়ে রেখেছে, তাহলে পরে এদের পক্ষে বেঁচে থাকাও কঠিন হয়ে পড়ে। কারণ এরা তো নির্দিষ্ট কোনো কাজে জায়গায় থাকতে পারে না, কারণ এদের চিন্তার সঙ্গে কোনো কিছুই হয় না। এদের মানে নানা রকমের বিকার আসে। সে মনে করছে যে অনেক লোক আমার পিছনে হাসাহাসি করছে, আমার ষড়যন্ত্র করছে, রেডিওতে যে নিউজ হচ্ছে, টিভিতে যে প্রোগ্রাম হচ্ছে, সেগুলো আমাকে লক্ষ্য করেই করা হয়েছে। এই সমস্ত নানা রকমের মানে মানে এইরকম অনুভূতি তাদের মধ্যে ডেভেলপ করে, এবং যার ফলে সাধারণ জনসাধারণের সঙ্গে মিশতে পারে না। এইরকমভাবে নানা রকমের সিজোফ্রেনিয়া, এবং আশ্চর্য ব্যাপার, এটা সমস্ত পৃথিবীর সমস্ত জাতির মধ্যেই এটা রয়েছে। হ্যাঁ, মানে নর্মাল যে থট প্রসেসটা সেটা ডাইভার্টেড হয়ে গেছে, এবং নিউরাল সাইকেট্রি যদি ডাইভার্টেড হয়ে যায় তাহলে সেখানে মুশকিল। যেমন মানুষের যখন ল্যাঙ্গুয়েজটা শিখছে, যে যেই প্রদেশে জন্মেছে, যে যেই মাতৃভাষাটা তার যেটা আছে মাদার টাং, সেটা তার ডেভেলপ করছে, সেই অ্যাসেন্ট অনুযায়ী তার সেই সমস্ত নিউরাল সার্কিটই ডেভেলপ করছে। তার ফলে তার যে একটা মাদার টাং যেটা, সেটা পাল্টে অন্য একটা ভাষা শেখা খুবই কঠিন। কিন্তু খুব ছোটবেলা যখন বড় হচ্ছে, মনে করো বর্ডার এরিয়ায় যে আছে আমাদের উড়িষ্যা আর বেঙ্গল বর্ডারে অনেকে আছে, তার দুটোই মাতৃভাষা হয়ে গেছে। সে ফ্লুয়েন্টলি ওড়িয়াও বলতে পারে, সে বাংলাও বলতে পারে, কিন্তু অন্য ভাষা যদি তার শিখতে হয় তাহলে পরে খুব অসুবিধা। তার মানে এটা কি ইন্ডিকেট করছে? যে যেটা একবার ফর্মড হয়ে যায় সেটাকে সরানো বা সেটাকে চেঞ্জ করা খুব কঠিন, কারণ মিলিয়নস অফ নিউরনস রয়েছে এবং সেটা সেভাবে সার্কিটটা ডেভেলপ করেছে। কাজে একবার যদি ডিরেইলড হয়ে যায় তাহলে পরে তাকে আবার সেই পথে আনা খুব কঠিন। নানা রকম চিকিৎসা বা এগুলো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, কিন্তু এখন দেখতে পাচ্ছ তুমি সিজোফ্রেনিয়া সেরকম কন্ট্রোলের মধ্যে আসেনি। একবার ডিরেইলড হয়ে গেলে পরে সেটা তাকে সঠিক পথে নিয়ে আসা খুবই কঠিন। এটা অন্য কোনো ম্যানিক ডিপ্রেসিভ সাইকোসিস, ডিপ্রেশন, এগুলো আছে। নানা রকমের নিউরোসিস, সাইকোসিস, নানা রকম ভাগ আছে। কোনোটা একটু লঘু ধরনের আর একটা কোনোটা গুরুতর ধরনের, এবং এগুলো কারেক্ট হওয়া খুব মুশকিল। যেমন দেখবে ফোবিয়া, কারোর দেখবে কোনো কিছুতে একটা ফোবিয়া আছে, হ্যাঁ ফোবিয়া, হয়তো আরশোলা দেখলে প্রচণ্ড ভয় পাচ্ছে, এবং সেটা সারানো খুব কঠিন হয়ে পড়ে। তাহলে এইগুলো হচ্ছে তোমার ইমোশনের মধ্যে এগুলো পড়বে। আর কিছু কিছু আছে, আমি তো পয়েন্টগুলো ভুলে যাচ্ছি, হ্যাঁ সময় নষ্ট করে লাভ নেই। তারপরে ডেলুশন, হ্যালুসিনেশন, এগুলো হতে পারে। ডেলুশন মানে হচ্ছে একটা ফলস বিলিভ, হ্যাঁ, ইন প্রেজেন্স অফ দি প্রুফ টু দি কন্ট্রারি, মানে আনশেকেবল, মানে তার ভিতরে একটা মিথ্যা একটা ধারণা জন্মেছে, ফলস বিলিভ, বুঝতে পেরেছি? ফলস বিলিভ, এবং সেটা নানা রকম ক্ষেত্রে হতে পারে। মিস ইন্টারপ্রিটেশন হতে পারে, সন্দেহবাতিক, এগুলো থেকে ডেভেলপ করতে পারে, সন্দেহবাতিক, হ্যাঁ ডেভেলপ করতে পারে। এবং দেখবে সন্দেহবাতিক নিয়ে অনেক রকমের হয়, খুন খারাপি, হানতান, ঝগড়াঝাটি, এগুলো হচ্ছে। সেই বাতিক থেকে মুক্ত হতে পারছে না, এটা হচ্ছে ডেলুশন। কেউ মনে করছে, যেমন আমি মনে করলাম যে এই যে তোমরা যারা তুমি করে এখানে, মানে আমি বাইরে আপনি করে বলি, যে এখানে যখন এসছো তাহলে পরে আমি ভাবছিলাম যে তোমরা আমাকে অপছন্দ করো, আমার বিরুদ্ধে না রকম তোমরা বলো। তা আমি হয়তো সেটা দু একটা প্রমাণও পেলাম। তারপরে যাদের কাণ্ডজ্ঞানী সম্পন্ন, তার কাছে বললো, সে বললো যা কিছু, আমি তো কাজ করছি, আমি আমার কাজ করে যাবো। কিন্তু আমি যদি বেশি সেন্সিটিভ হই, তারপরে সবসময় এটা মনের মধ্যে আমার কাজ করবে। তখন কি হবে? তখন আমাকে যে বলবে যে ক্লাস না সব ক্লাসটা বেশি দিতে পারবো না, কারণ আমার পিছনে এরা লেগে রয়েছে, আমি কি জন্য ক্লাস দেবো এদের। আমি যেটা বলছি আর কি, এই মানসিক রোগীদের তখন এসে তার তো যোগ্যতা আছে, সাবজেক্টের দখল আছে, কিন্তু তাকে ক্লাসে পাঠানো যাচ্ছে না, কেন? তার মনের মধ্যে সেটা রয়েছে, বুঝতে পেরেছো? আমরা যারা চাকরি করছি অনেকদিন ধরে, আমাদের ফিজিওলজি ডিপার্টমেন্টে অবজ্ঞা, অশ্রদ্ধা এবং এই ধরনের টিটকারি, নানা রকমের আমাদের ব্যাড হিস্ট্রিটাই বেশি। তা সেটা তাতে আমাদের কিছু যায় আসে না। আমার যাতে জ্ঞান বুদ্ধি আমি কাজ করছি, হ্যাঁ, আমার তো বুদ্ধি আর পারবে না, এই সাবজেক্টই যতটা হচ্ছে, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি, বুঝতে পারছি? হ্যাঁ, সেজন্য এই সমস্ত, এটা হচ্ছে সুস্থ চিন্তা। আর অসুস্থ চিন্তা হলে পরে সেন্সিটিভ থাকবে, সে মনে করবে এরকম। আর সন্দেহবাদী থাকলে পরে এরকম হবে যে একজন লোক তার ওয়াইফের উপর সন্দেহ করবে, বা ওয়াইফের হাজব্যান্ডের উপর সন্দেহ করবে, এরকম কারোর সঙ্গে কথা বললে, হ্যাঁ তুমি এটা করছো কেন, এর সঙ্গে বেশি খাতির ডেভেলপ করে গেছে তোমাদের মধ্যে, হ্যাঁ এতটা ভালো নয়, প্রথমে এইটুকু হবে, তারপরে আরও সেটা ঝগড়াঝাটি এগুলো বাড়তে থাকবে, তার পাড়া প্রতিবেশীর হস্তক্ষেপ করবে,
তারপরে দেখা গেলো যে কোন দিন হয়তো উত্তম মধ্যম দিচ্ছে, হ্যাঁ একদম এই সমস্ত গুলো হয়, বুঝতে পেরেছো? এখন এইগুলো সব তোমাকে মেনে নিতে হবে, এবং সমাজে সেটা হচ্ছে, এবং সেটা কারেক্টিভ সবসময় এটা চিকিৎসা দিয়ে হয় না, হ্যাঁ পুলিশি ব্যবস্থাতেও সেটা হয়, এরকম হয় হয়। তাই এখন সেইটা তোমাকে জানতে হবে। এটা হচ্ছে ডেলুশন। আর হ্যালুসিনেশন হচ্ছে কোনো কিছু নেই অথচ সে দেখতে পাচ্ছে, বুঝতে পেরেছো? যেমন কেউ ভূত দেখছে, কিছু নেই অথচ সে বলছে যে না ওই ঘরে এরকম ভূত আছে, সে দেখতে পাচ্ছে, সে কিন্তু অন্য লোক সেটা দেখতে পাচ্ছে না, সেরকম। অথবা কানে সে শব্দ শব্দ শুনছে যে তাকে বলছে, হ্যাঁ কিছু একটা, যেমন নিশির ডাক, জানো তো নিশির ডাক, এরকম এরকম আছে। কিছুদিন আগে একটা সে দেখছিল প্রোগ্রামে, সে এই ধরনের, সে যেখানেই যাচ্ছে স্যাটিসফাইড হচ্ছে না, সেখান থেকে উঠেই চলে যাচ্ছে, বলে যে আমার ক্ষতি করতে আসছে, কেউ আমার ক্ষতি করতে আসছে, সে 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 করতে করতে তারপরে সে এমন জায়গায় গিয়ে পড়লো আর ফিরতে পারেনি, হ্যাঁ সেই ঝোপে জঙ্গলে এমন গিয়ে ফিরতে পারেনি, সেখানে তার মৃত্যু হয়। বহু চেষ্টার পরে তারপর তার রিমেন্স পাওয়া যায়। তা এগুলো হচ্ছে তোমার হচ্ছে হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন নানা রকম ক্ষেত্রে হতে পারে। আবার অনেক সময় হ্যালুসিনেশন এগুলো কোনো এপিলেপটিফর্ম কনভার্সনের আগে হতে পারে, কোনো একটা ঘ্রাণ পাচ্ছে, তারপরে সে প্রিমনিটরি সিমটমও হতে পারে, তখন সে কশাস হয়ে যায়। তার কারণ হচ্ছে যে তার মানে সে অর্গানিক বেসিস হলো, তার তো নিউরাল বেসিসও রয়েছে, অ্যানাটমিক্যাল বেসিসও রয়েছে। কিংবা একটা কোনো ঘ্রাণ পাচ্ছে, তার হয়তো এপিলেপসি আছে, তারপরে তার একটা সিজার অ্যাটাক হতে পারে, এবং তারপর সে কনসাস হয়ে যায়। এগুলো হয়, এগুলো হচ্ছে হ্যালুসিনেশন। আর ইলিউশনটা কাছাকাছি। ইলিউশন হচ্ছে কোনো একটা জিনিস আছে, সেটা মিস ইন্টারপ্রেট করছে, মানে রজ্জুতে সর্পভ্রম বা সর্পে রজ্জুভ্রম, যেটা সেটা হচ্ছে ইলিউশন। এখন এইভাবে তোমার এইগুলো ডেলিউশন ডেলিউশন। তারপরে তোমার হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা কিভাবে বোঝা যাবে? ওরিয়েন্টেশনটার জন্য একে জিজ্ঞাসা করতে হবে, হ্যাঁ যেমন তার নাম, পরিচয়, কি অবস্থানে সে আছে, দিন সময়, সপ্তাহের কি বার, এগুলি সম্বন্ধে জিজ্ঞাসা করছে। হ্যাঁ তোমার কত কত রোল, কত রোল তোমার? হ্যাঁ হ্যাঁ 124। বেশ, তোমার আজকে কি বার? আজকে কি বার? আজকে হ্যাঁ হ্যাঁ এটা কি পক্ষ? শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষ? এটা শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষ? হ্যাঁ এটা শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষ? এই যে ওটা বলতে পারছে না, চেষ্টা করছে, এটাই যথেষ্ট, যারা সুস্থতা আছে। হ্যাঁ আজকে কি মাস? এটা কি মাস? এটা ইংরেজিতে কি মাস? হ্যাঁ মার্চ। বুঝতে পারছো তো? সে বলতে পারছে। এবং এখন তুমি কোথায় আছো? কোথায় আছো? কোন জায়গায় তোমার অবস্থান কি? হ্যাঁ ফিজিওলজি ডেমো রুমে। তো এই কলেজের কি নাম? হ্যাঁ হ্যাঁ এই জন্য এই মহাত্মা একদম পারফেক্ট মানুষ, কাজে হ্যাঁ মহাত্মাই মহাত্মাই বলি সবাইকে, কাজে সেক্ষেত্রে একদম কমপ্লিটলি নর্মাল একটা অত্যন্ত বুদ্ধিমান লোক। তাহলে এটা থেকে এইভাবে তোমার কিন্তু অর্গানিক ডিজিজ থাকলে বা সাইকিয়াট্রিক ডিজিজ থাকলে সে হয়তো বলতে পারছে না, তুমি সে তাকে নিয়ে আসলো, সে কিছু বলতে পারছে না। যেমন মনে করো অতিরিক্ত সুরাপান করেছে এরকম লোক, তাকে নিয়ে আসা হচ্ছে, সে তো নিজের মধ্যেই রয়েছে, সে গেলে তোমাকে তাড়িয়ে দিল, এমন হলো। তারপর কয়েকজনকে নিয়ে জিজ্ঞাসা করলে এই আজকে কি বার? বাটারের কি দরকার আপনারা? তো হ্যাঁ এরকম বলতে পারে, সে কিছুই বলতে পারছে না। হ্যাঁ হ্যাঁ তারপরে যখন তুমি ট্রিটমেন্টটা দিলে, অ্যালকোহল কিছুটা বেরিয়ে গেল, এবং তারপর তুমি ট্রিটমেন্টটা দিলে, পরের দিন বিকালে গেলে তখন ডাক্তার এরকম, বুঝতে পেরেছো তো? তখন তার ওরিয়েন্টেশনটা এসছে। এরকম হতে পারে, তোমরা পাবে এখানে। এখানে বেশ করে এইসব জায়গায় লোকেরা এই সমস্ত জিনিস যদি পান করে, এবং তাহলে সেক্ষেত্রে সমাজের উপকারও হয়, আবগারি বিভাগের লাভও হয়, কাজেই তোমরা সেগুলো পাবে। হ্যাঁ হ্যাঁ এখানে কোনো রকম চিন্তা নেই। এসব ওরিয়েন্টেশন তোমাদের বুঝতে, তখন আমার কথা হয়তো মনে পড়বে, যখন যদি রুগী আসবে, হ্যাঁ স্যার বলেছিল, কিছুই বলতে পারছে না, কোথায় আছে সেটাই সে জানে না, তার আত্মীয় যে নিকট আত্মীয় হয়তো কোনো রকমের চিনবে, এরকম অবস্থা। তারপর চিকিৎসা করলে এই হবে, তোমার টিউব পরিয়ে যতটা সম্ভব ড্রেন করে দিলে, তারপরে তাকে সেরকমভাবে সিডেশন দিয়ে, হ্যাঁ যেভাবে ট্রিটমেন্ট দেওয়া আছে সেগুলো, সেটা আমি বলবো না, কারণ সেটা আমার ইসের বাইরে, এখতিয়ারের বাইরে। তারপরে তোমার হচ্ছে যে, তারপরে হচ্ছে ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স যখন হবে তখন তো হিস্ট্রি বা তার এমনিতেই বুঝতে পারবে,
যেমন এই যে রোল 124 না তোমার, হ্যাঁ 124, এই যে এখানে এসছে, এর আসার জন্য সে স্কুল লেভেলে প্রত্যেকটা ক্লাসে পাশ করেছে, তারপরে স্কুল ফাইনাল মাধ্যমিক পাশ করেছে, করার পরে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, তারপরে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছে, সেটাতে স্যাটিসফ্যাক্টরি নম্বর পেয়েছে, তারপরে মেডিকেল কলেজে পড়ছে। তার মানে বোঝাই যায় যে তার বিদ্যা বুদ্ধি এমনিতেই বেশি আছে, কাজে ইন্টেলিজেন্স একে নিয়ে বেশি মাথা ঘামাতে হবে না। কিন্তু সেরকম যদি তোমার জানা না থাকে তাহলে থেকে সিম্পল তুমি যোগ বিয়োগ জিজ্ঞাসা করো, 3 আর 2 কত হয়, হ্যাঁ 5 বলেছে, কাজে এইভাবে তুমি সে তার ইন্টেলিজেন্স জিজ্ঞাসা করো। ইন্টেলিজেন্স এটা তোমার এটা এভাবে তোমার আসবে ইন্টেলিজেন্স। হ্যাঁ, এখন এইগুলো অর্গানিক ডিজিজ বা এগুলোতে এটা হতে পারে। তুমি এমনিতে হিস্ট্রি থেকে তুমি মোটামুটিতে বুঝে যেতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে অসুবিধা হয়। সে কিছুই তুমি কিছুই হয়তো সেরকম হয়তো চাষবাস করে, তার স্কুল লিভিং হয়তো হয়তো স্কুলে পড়া হয়তো কোনো রকমের সই করে, তাহলে সেক্ষেত্রে তোমাকে 2-4টা আরও প্রশ্ন করে তার ইন্টেলিজেন্সটা বুঝতে হবে। হ্যাঁ, এইগুলো হয়তো তুমি জিজ্ঞাসা করলে যাতে কী মাস, এটা কী মাস, 2 মাসে আগে মাসটার কী নাম, সে বলতে পারে কি না, এগুলো তোমার দেখতে হবে। কেউ তো পরপর মাসের নাম বলছে, কিন্তু একটা মাস জিজ্ঞাসা করতে হবে যদি বলে আগের মাসটা কী ছিল, তাহলে সে বলতে পারছে না। কিন্তু বুদ্ধিমান লোকের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এইভাবে তোমার ইন্টেলিজেন্সটা বুঝতে হবে। হ্যাঁ, তারপর তোমার এখানে যে লেভেল অফ কনসাসনেসটা নানা রকম হতে পারে। যেমন কনসাস সবাই আছে, এমন হতে পারে যে ডিমেনশিয়া বা কনফিউশন, মানে সেক্ষেত্রে ওই জিনিসটি হলো সে ওরিয়েন্টেশনটা তো নেই, কিন্তু সে আদারওয়াইজ ঠিক আছে, আদারওয়াইজ সে নর্মাল আছে, কিন্তু সে ঠিক মতন কোনো কিছু উত্তর দিতে পারছে না। একজন লোক গেলে দেখবে সে বিছনা শুয়ে রয়েছে বা বসে রয়েছে, তুমি তাকে হয়তো জিজ্ঞাসা করলে যে আপনার কোথায় বাড়ি, ঠিক মতো উত্তর দিতে পারছে না। হ্যাঁ, অথচ সে আদারওয়াইজ নর্মাল আছে, সে কনফিউজ স্টেট বা এগুলো বলতে পারে বা ডিমেনশিয়া। তারপর আর কোনো ক্ষেত্রে হতে পারে যে সে মানে স্টুপর, STUPOR, মানে যেমন খুব বেশি যদি কেউ ঘুমের ওষুধ খায় বা এগুলো, তারপরে এরকম হবে। দেখবে সে তুমি কথা বলে উত্তর দিতে পারছো না, কিন্তু তুমি যদি একটু পেন দিচ্ছ তখন সে গ্রিমেসিং অফ দি ফেস হচ্ছে, সেটা দিয়ে তুমি বুঝতে পারবে যে তার কন্ট্যাক্ট এখনো রয়েছে। আর কোমা হচ্ছে এমন অবস্থা যখন সে এক্সটার্নাল বা ইন্টারনাল কোনো স্টিমুলি তাকে কিছুই করতে পারছে না, স্টিমুলেট করতে পারছে না। তুমি যদি কোনো পেইনও দাও তাহলে সে রেসপন্ড করতে পারছে না, কোমা স্টেজে পড়ে থাকে। দেখবে হেড ইঞ্জুরি হলে বা কোনো সেরিব্রাসকুলার অ্যাক্সিডেন্ট হলে এরকম অনেকে কোমা স্টেজে চলে যায়। এবং এমনও দেখা গেছে মাঝে মাঝে পত্রিকায় দেখবে কয়েক মাস বাদে বা কয়েক বছর বাদে সে আবার নর্মালি ফিরে আসে। তাহলে এইগুলো হচ্ছে তোমার এই মেন্টাল স্টেট। তারপর হচ্ছে মেমোরি মানে হচ্ছে আমাদের কোনো সমস্ত প্রাণীরই মেমোরি আছে, সে রিকল করতে পারে সেই ঘটনাটা যে হচ্ছে, এবং তার ফলে আমরা এটা রিকল করতে পারি। এখন সেই করার ক্ষমতাটা প্রত্যেকেরই কম বেশি আছে, এবং এক্ষেত্রে রিসেন্ট মেমোরি আর রিমোট মেমোরি দুরকমভাবে ভাগ করতে হবে। রিসেন্ট মেমোরি হচ্ছে যে তাকে আমি একটা রিসেন্ট মেমোরি প্রত্যেকে তোমার আমাদের আছে, যেমন তুমি একটা টেলিফোন নাম্বার তুমি এটা পেলে, নাম্বারটা মনে রেখে তুমি ফোন করতে যাও, করতে পারবে, কিন্তু খানিকক্ষণ বাদে দেখবে সেটা ডিসঅ্যাপিয়ার করে গেছে, কারণ সেটার কনসলিডেশন হয়নি। এরকম মানে কিছু সেকেন্ড, মিনিট, আওয়ার, এই যে মেমোরিটা সেটা হচ্ছে তোমার রিসেন্ট মেমোরি। রিসেন্ট মেমোরিটার খুব প্রয়োজন, কারণ তুমি কাউকে বললে যে তুমি 5টা জিনিস নিয়ে আসো বাজারে, তা সে গিয়ে দেখবে 3টা মনে আছে, 2টো মনে নেই। তার সঙ্গে যদি কমিউনিকেট না করতে পারে তাহলে পরে তার পক্ষে অসুবিধা, সে হয়তো আবার এলো, আবার তো এই জন্য কাগজে লিখে দিতে হয়, লিখে দিলে পরে তারা গিয়ে সেটা দোকানদারকে দেখিয়ে সেটা নিয়ে আসতে পারে। রিসেন্ট মেমোরি এটা লস্ট হতে পারে, এবং এটা যদি বেশি পরিমাণে রিসেন্ট মেমোরি লস্ট হয় তাহলে বুঝতে পারবে অর্গানিক ডিজিজ তার ডেভেলপ করছে। বয়স হলে সবসময় কিছু কিছু রিসেন্ট মেমোরি কম হয়, কমে যায়, কিন্তু একটা লিমিট আছে, যার নিচে চলে গেলে পরে তখন লোকের পক্ষে অসুবিধার সৃষ্টি হয়। অর্গানিক ডিজিজ একটা রিসেন্ট মেমোরি। আর রিমোট মেমোরি চট করে সেটা হয় না। রিমোট মেমোরি অনেক দিন পরেও সেটা থেকে যায়, এবং অনেক ডিজিজও সাধারণত রিমোট মেমোরি খুব বেশি সিভিয়ার না হলে সেটা ভুল হয় না। মানে কারোর মনে করুন নিজের নাম, পিতামাতার নাম, ভাই বোনের নাম, সেগুলো এবং তাদের চেনার ক্ষমতা, সেটা খুব কমই সেটা লস্ট হয়। খুব সিরিয়াস ডিজিজ না হলে পরে সেটা রিমোট মেমোরিটা থেকে। যেমন আমি ওকে জিজ্ঞাসা করি যে তুমি যে স্কুলে পড়তে, হ্যাঁ সে স্কুলের নাম কি, হ্যাঁ
আমরা সে বলতে পারছি কত কত বছর আগে সেখানে পড়েছিলে, ভর্তি হয়েছিলে, কত বছর আগে? মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি, হ্যাঁ এইরকম। তার মানে কি রিমোট মেমোরিটা তার এখানে পারফেক্ট রয়েছে। হ্যাঁ, এটাকে রিমোট মেমোরি, অনেক দিন আগেকার যেটা ছোটোবেলায় যে ঘটনাগুলো ঘটে গেছে, কোনো একটা যে কনসলিডেশন হয়, এবং কোনো একটা ঘটনা যদি বিশেষ ঘটে থাকে এবং সেটা নানা রকম কী দিয়ে সেটা হতে পারে। তুমি যদি ওই ধরনের কোনো একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনার সঙ্গে জড়িত কোনো সাউন্ড অথবা কোনো সাইট যদি তোমার আসে, তাহলে তোমার সেই ঘটনাটা মনে পড়ে যাবে যে আমি একটা ঘটনা ঘটেছি সেরকম। কিন্তু রিসেন্ট মেমোরি যেটা, সেটা কনসলিডেটেড হতে হয়, সময় লাগে, এবং সেটা ফিজিওলজিরই ব্যাপার। হ্যাঁ, এবং সেটা হিপ্পোক্যাম্পাস বা এগুলোর সেখানে রোল আছে যাতে সেটাকে কনসলিডেশন হয়। তাহলে সেটা দিয়েও সেটা তো ভালো। আর মেমোরির মধ্যে আরেকটা হচ্ছে রেট্রোগ্রেড অ্যামনেসিয়া। রেট্রোগ্রেড অ্যামনেসিয়া হচ্ছে কি, কোনো একটা হেড ইঞ্জুরি যদি হয়, বা মনে করো কারোর ডিপ্রেশনের সময় ইলেকট্রোশক থেরাপি দেওয়া হয়, আগে দেওয়া হতো ইলেকট্রোশক থেরাপি, ওটা দিলে পরে, অথবা হেড ইঞ্জুরি হলে বা কনকাশন হলে পরে, তারপরে এমন হয় যে দেখা যায় যে ওই যেই সময় ঘটনা ঘটেছে তার থেকে হয়তো কয়েক ঘন্টা, ইভেন কয়েক দিন বা আরও বেশি মাস এই অবধি যেই ঘটনাটা ঘটেছিল সেটা সে সম্পূর্ণ ভুলে গেছে, কিন্তু তার পুরনোগুলো সমস্ত খেয়াল আছে। মানে আরেকজন বন্ধুর সঙ্গে যাচ্ছিল, তারপরে তার কোনো একটা ইনজুরি হলো, তারপরে সে রিকভার করলো, কিন্তু সে যে বন্ধুর সঙ্গে যাচ্ছিল সে সেই জিনিসটা আর সে খেয়াল করতে পারছে না, মানে ওইটা লস্ট হয়ে গেছে। এটা রেট্রোগ্রেড অ্যামনেসিয়া, এবং সেটা অনেকটা সময় অবধি যেতে পারে, রেট্রোগ্রেড অ্যামনেসিয়া হতে পারে। তাহলে এইগুলো হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার মেমোরি। আর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি, যে আমাদের যে দুটো সেরিব্রাল হেমিস্ফিয়ার আছে, একটাকে বলে ডোমিনেন্ট বা ক্যাটাগরিক্যাল হেমিস্ফিয়ার, আর হচ্ছে রিপ্রেজেন্টেশনাল হেমিস্ফিয়ার। সাধারণত আমাদের রাইট হ্যান্ডেড লোকই বেশি, 90%, এবং এদের ক্ষেত্রে বেশিরভাগই লেফট হেমিস্ফিয়ারটা হচ্ছে ক্যাটেগরিক্যাল হেমিস্ফিয়ার। মানে ল্যাঙ্গুয়েজ বা ক্যাটেগরিক্যাল সিম্বলাইজেশন সব এখান থেকেই হয়, স্পিচটা সেখান থেকে আসে। আর রাইটটাও লেস ফাংশনিং নয়, এটা হচ্ছে রিপ্রেজেন্টেশনাল বলে, মানে এবং তোমার স্পেস, টাইমিং, তারপরে গানের ক্ষেত্রে যেমন মেলোডি, সমস্ত এগুলো থেকে এসে থাকে। যেমন লোককে দেখে চিনতে পারা, কোন অবজেক্টকে দেখে বুঝতে পারা যে এটা কি জিনিস, এগুলো রাইট সাইড থেকে বেশি হয়ে থাকে। হ্যাঁ, কাজেই পরস্পরের পরিপূরক। কিন্তু লেফট সাইডটা যদি ড্যামেজ হয়, তারপরে ল্যাঙ্গুয়েজ ফাংশনটা সাধারণত কম হতে। লেফট হ্যান্ডেডদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেক্ষেত্রে 30%টা হচ্ছে তার রাইট সাইডের, আর 70%ই আবার লেফট সাইডের হয়, ডোমিনেন্ট হয়। যাই হোক, এখন এই যে ল্যাঙ্গুয়েজ ফাংশন, এটা যে ল্যাঙ্গুয়েজের মধ্যে শুধু স্পিচ, কথা বলা নয়, প্রিন্টেড ওয়ার্ডে কি লেখা আছে সেটা বুঝতে, বা আমি যেটা বলছি সেটা কি, সেটা যথাযথভাবে জানতে পারা, সেগুলো হচ্ছে তোমার, এগুলো হচ্ছে শোনা এবং তারপরে উত্তর দেওয়া। যেমন আমি যদি একে ভার্বালি বলি যে তোমাদের কলেজে উৎসব হয়েছিল, কয় তারিখে হয়েছিল? হ্যাঁ, তার মানে কি আমি যে কথাটা বলেছি ও বুঝতে পেরেছে, এ কোনো অবান্তর উত্তর দেয়নি, সঠিক উত্তর দিয়েছে। আর ওখানে যে তুমি দেখতে পাচ্ছ উপরে কি লেখা আছে ওইটাতে, হ্যাঁ, কার্ডিয়াক মাসেল স্ট্রাকচার। তার মানে কি ওই যে লাইনটা পড়েছে, ও প্রত্যেকটা ম্যাটার বুঝেছে, তারপরে পড়েছে। তার মানে কি এটা হচ্ছে রিসেপশন, অডিটরি অথবা ওই ভিজুয়াল রিসেপশন হয়েছে, সেটা পারফেক্ট আছে, এবং উত্তরটাও পারফেক্ট আছে। তার মানে এদের একটা সেন্সরি কম্পোনেন্ট আছে, একটা মোটর কম্পোনেন্ট আছে। হ্যাঁ, এখন অ্যাফাসিয়া বলতে বোঝায় যে সেখানে কোনো, মনে করো যে অ্যাফাসিয়া মানে হচ্ছে যে তার ভিশনে কোনো ডিফেক্ট নেই, হিয়ারিংয়েও কোনো ডিফেক্ট নেই, বা কোনো প্যারালিসিসও নেই, তৎসত্ত্বেও সে করতে পারছে না, তৎসত্ত্বেও সে জিনিসটা বলতে পারছে না, তাহলে সেটাকে বলে অ্যাফাসিয়া। সেন্সরি অ্যাফাসিয়াকে বলে ভার্নিক্স অ্যাফাসিয়া। সুপিরিয়র টেম্পোরাল জাইরাস পোস্টেরিয়র পার্টে লেফট সাইডে ক্যাটেগরিক্যাল হেমিস্ফিয়ারে একটা থাকে ভার্নিক্স এরিয়া বলে। এটা হচ্ছে এরিয়া 22, এবং তার পিছনে থাকে অ্যাঙ্গুলার জাইরাস। এই দুটোর সাহায্যে তোমার ভিজুয়াল এবং অডিটরি এগুলো ইন্টিগ্রেশন হয়। যেমন আমি যে প্রশ্নটা করলাম, সেই প্রশ্নটার উত্তর বুঝতে পেরেছে এবং সেটার কি উত্তর দিতে হবে সেটা দিয়েছে, এবং সেখান থেকে কমিউনিকেটিং ট্র্যাক্টে সামনে গিয়েছে,
মোটর এরিয়াতে গিয়েছে, মোটর এরিয়া 44 ব্রোকাস এরিয়া, ইনফিরিয়র ফ্রন্টাল কনভলিউশন সেখানে থাকছে ক্যাটেগরিক্যাল হেমিস্ফিয়ারে। এবং সেখানে যে এই যে গিয়েছে, এই যে প্রথমে আমি কথাটা বললাম, এই শুনলো, শুনে ওই ট্র্যাক দিয়ে সেখানে গিয়েছে, গিয়ে সেখানে অ্যানালিসিস হয়েছে, অ্যানালিসিস হওয়ার পরে তারপর কোন কোন মাসেলকে সে অ্যাক্টিভেট করবে সেইভাবে নিয়ার বাই মোটর কর্টেক্সকে সে অ্যাক্টিভেট করেছে, করে এই উত্তরটা দিল, সঠিক উত্তরটা দিয়েছে। তার মানে এটা হচ্ছে তার কমপ্লিট আছে। তার মানে যদি ভার্নিক্স অ্যাফেসিয়া যদি থাকে, সেন্সরি অ্যাফেসিয়া যদি থাকে, তাহলে পরে সে হয়তো বুঝতেই পারবে না, কম্প্রিহেনশনই হবে না, হয়তো ইন্টারপ্রিটেশন হবে যে না একটা লেখা আছে, একটা লিপি আছে, সেই লিপিটার যে কি অর্থ সেটা সে কম্প্রিহেনশনটা তার হবে না, তার মানে সে উত্তর দিতে পারবে না। বা আমি যেটা বলছি সে ভাই আপনি কিছু বলেছেন, কিন্তু সেটার যে কি উত্তর সেটা সে কারণ সে তার মিনিংটা তার বোধগম্য হয়, বুঝতে পেরেছো তো? এই জন্য সেই ক্ষেত্রে তার স্পিচ আদারওয়াইজ কোনো ডিফেক্ট হবে না, সে অনেক কথা বলবে কিন্তু সেই কথার মধ্যে কিছু সার নেই, বুঝতে পেরেছো? অনেক কথা বলবে কিন্তু সেটা আউট অফ দি ট্র্যাক্ট, সেটা নিওলজিজম বা নতুন শব্দ বা এই করতে নিজের মানে তুমি সেটা বোধগম্য হবে না সেটা। এটা হচ্ছে সেন্সরি অ্যাফেসিয়া। আর মোটর অ্যাফেসিয়া হচ্ছে ব্রোকাস অ্যাফেসিয়া। ব্রোকাস অ্যাফেসিয়া হচ্ছে যে সেটা হচ্ছে যে সাধারণত এরিয়া 44 সেইখানে যদি ডিফেক্ট থাকে তাহলে পরে সে জিনিসটা বুঝতে পারছে, যেমন চেয়ারটা আমি বুঝতে পারছি, কিন্তু সেটা যে আমি বলবো এই চেয়ারটা শব্দটা কোন কোন যেভাবে আমি অর্গানাইজ করব সেটা ঠিকমতো হচ্ছে না, তাহলে আমি এটার বদলে হয়তো আমি অন্য শব্দ, একটা টেবিল চাবে, চেয়ারের জায়গায় আমি টেবিল বললাম বা বসার জায়গা বললাম, মানে এই শব্দটা কিছুতেই তার এখানে ঠিকমতো সে বলতে পারে। এবং এদের এখানে এদের স্টক অফ ওয়ার্ড খুব কম থাকে এবং এদেরই ডাম বলা হয়, ডিউএমবি ডাম। হ্যাঁ, এবং ওয়ার্ডস আর হার্ড টু কাম বাই, এবং অনেক সময় ওয়ার্ডের এদের যে সংখ্যা, হ্যাঁ, যেটা বলতে পারে সেটাও খুব কম। অনেক সময় দেখা যায় সেরিব্রাসকুলার অ্যাক্সিডেন্ট হলে পরে ক্যাটেগরিক্যাল হেমিস্ফিয়ারে হওয়ার সময় যেই শব্দটা সে শুনেছিল সেই শব্দটাই বলতে পারছে, অন্য শব্দ বলতে পারছে না, ওই শব্দটার এদিক ওদিক করেই সে বোঝাতে চেষ্টা করছে কি না করছে, কিন্তু সেটা তো কোনো কাজের শব্দ না, এবং যে শব্দটা বলছে সেটা খুব আস্তে আস্তে বলছে, এবং সেটা এটা হচ্ছে ব্রোকাস এরিয়া, এটা হচ্ছে মোটর অ্যাফেসিয়া। আর অনেক সময় হতে পারে যে কম্বাইন্ড হতে পারে, দুটোই হতে পারে। যদি গ্রস লিশন হয় তাহলে পরে বোথ রিসেপ্টর এবং রিসেপ্টর ফাংশন এবং এক্সপ্রেসিভ ফাংশন দুটোই গ্লোবাল অ্যাফেসিয়া হতে পারে। তোমরা যদি এরকম যদি সেরিব্রাসকুলার অ্যাক্সিডেন্ট পেশেন্ট পাও যেক্ষেত্রে দেখবে রাইট সাইডের প্যারালিসিস, তার লেফট সাইডের সেরিব্রাল হেমিস্ফিয়ার এফেক্টেড হয়েছে, তাহলে সেক্ষেত্রে দেখবে তার অসুবিধা অতটা নেই, মানে সেখানে অসুবিধাটা বেশি হবে। সেখানে তুমি দেখতে পাবে রাইট সাইডে সাধারণত এটা ক্রস হয়ে আসে, রাইট সাইডের যদি প্যারালিসিস থাকে তাহলে সেখানে ধরে নেবে তার সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ফাংশনটা এফেক্টেড হবে। যদি লেফট সাইডে প্যারালিসিস থাকে তাহলে পরে সেক্ষেত্রে তার ল্যাঙ্গুয়েজ ফাংশনটা লেস এফেক্টেড হবে, কারণ এটা অপোজিট হেমিস্ফিয়ারটা আলাদা, রিপ্রেজেন্টেশনাল হেমিস্ফিয়ার, ল্যাঙ্গুয়েজ ফাংশনটা কম এফেক্টেড হবে। তাহলে এইগুলো হচ্ছে যে তোমার এই হচ্ছে হায়ার ফাংশন। হায়ার ফাংশনের পরে হচ্ছে ক্রেনিয়াল নার্ভ। ক্রেনিয়াল নার্ভের মধ্যে আমাদের 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ আছে, করোটিড স্নায়ু, এবং সেখান থেকে বেরিয়ে এসছে, ডিফারেন্ট ওপেনিং থেকে সেটা বেরিয়ে এসছে, এবং সেটার মধ্যে আমরা শুধু আজকে অলফ্যাক্টরি নার্ভটা সম্বন্ধে একটু আলোচনা করে দেবো। তারপরে স্যার এসে তোমাদের একটু বলবে। যেমন অলফ্যাক্টরি নার্ভ, যখন অলফ্যাক্টরি মানে হচ্ছে যে স্মেল, তাহলে স্মেলটা হতে পারে, তাহলে এখন স্মেলের ক্ষেত্রে কি হবে, আমাদের সবারই অভিজ্ঞতা আছে, কমন কোল্ড হলে, হ্যাঁ, নেজাল ক্যাটার হলে দেখবে কোনো কিছু ঘ্রাণই পাওয়া যায় না, স্বাদও যেন কম মনে হয় খাদ্যের, কারণ স্বাদ যেটা আমরা খাই সেটার মধ্যে দুটো কম্পোনেন্ট থাকে, টেস্ট স্মেল কম্বাইন্ড থাকে, তবে তো জিনিসটাই হবে। হ্যাঁ, সেই জন্য যদি স্মেল কম থাকে তাহলে সে স্বাদ পাচ্ছে না অতটা। কারণ সে টেস্ট করতে হলে পরে প্রথমে দেখে নিতে হবে লোকাল কোনো আছে কিনা, প্রবলেম আছে কিনা। তারপরে তোমার যদি তোমার টর্চ দিয়ে দেখে নেবে, তোমাদের টর্চ দিয়ে তোমরা দেখে নেবে, এরকমভাবে দেখে নেবে, এই যে এরকমভাবে দেখে দেবে, টর্চে দিয়ে তুমি দুপাশে প্রথমে আগে ইন্সপেক্ট করবে, দেখবে যে এখানে কোনো সেপ্টামটা কোন পজিশনে রয়েছে, কোনো সোয়েলিং আছে কিনা, কোনো সিক্রেশন আছে কিনা, এগুলো তুমি বুঝতে পারো। মিড পজিশন আছে, এটা অ্যাবসলিউটলি নর্মাল আছে। এবং এরপরে তাকে কোনো কিছু একটা স্মেলিং সাবস্টেন্স যেটা আছে, যেটা যে সেখানে সে মনে করে সে, হ্যাঁ, গন্ধদ্রব্য একটু কিছু আছে, পাক না পাক তোমার মেথডটা তোমার জানালেই হবে। এবার সেটা কি করবে, পয়েন্টগুলো করবে, চোখ বন্ধ করো, এক পাশে নাকটা বন্ধ করো আঙুল দিয়ে, হ্যাঁ, আমি দূর থেকে একটা গন্ধদ্রব্য নিয়ে আসবো, তুমি বলবে কোনো গন্ধ পাচ্ছ কিনা,
স্নিপ করবে একটুখানি, হ্যাঁ পাচ্ছ, পাচ্ছ। এবার বাদিকেটা করো, হ্যাঁ পাচ্ছ, পাচ্ছ এবার, হ্যাঁ দুপাশে সমানই পাচ্ছ তো। হ্যাঁ এই গন্ধের প্রকৃতি কিরকম, গন্ধের প্রকৃতি কি মিষ্ট নাকি, হ্যাঁ মিষ্টি গন্ধ আছে। হ্যাঁ তাহলে পরে সেটা এইভাবে, তাহলে পরে তুমি এইভাবে করতে পারো। হ্যাঁ তা এখন এটাতে অ্যানোসমিয়া প্যারোসমিয়া এই সমস্তগুলো আছে, এগুলো বই থেকে পড়ে নেবে।